আজ 1 ফেব্রুয়ারি রোববার বিকেল 5টায় খালেদ মহিউদ্দিন আছে স্পিকে জানিয়ে দিচ্ছি শিরোনাম। হরতালের কারণে পেছানো হলো এসএসসি পরীক্ষা, আগামীকালে পরীক্ষা হবে শুক্রবার। সারা দেশে বিক্ষিপ্ত সংঘর্ষের মধ্যে দিয়ে চলছে 20 দলের ডাকা হরতাল, রাজধানীতে যান চলাচল প্রায় স্বাভাবিক। শুরু হলো বাঙালির প্রাণের মেলা, অমর একুশে গ্রন্থমেলায় উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। বিশ দলীয় জোটে টাকা হরতালের কারণে আগামীকাল সোমবারের এসএসসি সমমানের পরীক্ষা পিছিয়ে দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এই পরীক্ষাটি নেওয়া হবে শুক্রবার সকাল 9টা থেকে দুপুর 12টা পর্যন্ত। দুপুরে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এই ঘোষণা দেন। তিনি বলেন, শিক্ষার্থীদের সহিংসতার মুখে ঠেলে দিতে পারে না সরকার। এবছরের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল সোমবার সকাল 10টায়। পরীক্ষার মাত্র 22 ঘন্টা আগে পরীক্ষা পেছানোর সিদ্ধান্ত জানালো শিক্ষা মন্ত্রণালয়। সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ জানান, বারবার অনুরোধের পরও বিরোধী জোট হরতাল প্রত্যাহার না করায় সোমবারের পরীক্ষা নেওয়া হবে শুক্রবার। পরীক্ষা শুরু সোমবার 2 তারিখ থেকে। এই পরীক্ষাটা আমরা পরিবর্তন করে দিচ্ছি। এই পরীক্ষা পরিবর্তন করে তার পরের যে শুক্রবার জুম্মার নামাজ থাকে, সেজন্য আমরা পরীক্ষা 10টার পরিবর্তে 9টা থেকে শুরু করব, 9টা থেকে 12টা পর্যন্ত। এবং যেহেতু আর কোনো পরীক্ষার দিন হরতাল নেই, আমরা আমাদের পরীক্ষা যথারীতি অনুসারে অব্যাহত থাকবে। শিক্ষামন্ত্রী জানান, শিক্ষার্থী ও অভিভাবকরা নিরাপত্তাহীনতা ও উদ্বেগের মধ্যে দিন কাটাচ্ছে। দেশে যে সহিংসতা চলছে, সরকার তার মধ্যে শিক্ষার্থীদের ঠেলে দিতে পারে না। সেজন্য কেবল হরতাল দিনের পরীক্ষা পেছানো হচ্ছে। যেখানে মানুষ পুড়িয়ে মারা হচ্ছে, বোমা মারা হচ্ছে, হত্যা করা হচ্ছে, এবং এই পরিস্থিতিতে হিংস্রতার মুখে আমরা আমাদের ছেলে মেয়েদেরকে ঠেলে দিতে পারি না, কারণ তাদের নিরাপত্তা, তাদের জীবনও আমাদের কাছে বড়। পরীক্ষা পেছানো হলেও শিক্ষার্থীদের সব ধরনের নিরাপত্তা দিতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রস্তুত বলে জানান স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। মাননীয় শিক্ষামন্ত্রী যেইভাবে ডিসিশন নেবেন, যেভাবে উনি পরীক্ষা নেবেন, তার নিরাপত্তার দায়িত্ব, নিরাপত্তা বিধান করার জন্য আমাদের নিরাপত্তা বাহিনী তৈরি হয়েছে। এবছর প্রায় 15 লাখ পরীক্ষার্থী এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিচ্ছে। বুধবার পরীক্ষা শুরু হয়ে শেষ হবে 10 মার্চ। সুজন মেহেদি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এই বিষয়ে কথা বলতে এখন আমাদের সাথে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক এমাজউদ্দিন আহমেদ। অধ্যাপক এমাজউদ্দিন আহমেদ, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। স্যার, আপনি গতকাল বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাথে আপনার দেখা হয়েছিল। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাথে আগামীকাল থেকে যে নির্ধারিত এসএসসি পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল, সেই বিষয়ে আপনার কোনো কথা হয়েছে কিনা স্যার? এবং এই হরতালটির বিষয়ে তিনি আপনার সাথে কোনো বিষয়ে কোনো কথা বলেছেন কিনা? অধ্যাপক এমাজউদ্দিন আহমেদ। না, এই নিয়ে আলোচনা হয়নি, আলোচনা এই বিষয়ে হয়নি। পরীক্ষা হচ্ছে বা কখন হবে এই সম্পর্কে। কারণ হলো, কালকে যে অবস্থাটাকে দেখেছি, এটা এর আগে তো বহুবার দেখা সাক্ষাৎ হয়েছে, কিন্তু কালকে খুব খারাপ অবস্থায় দেখেছি। একে তো সন্তানহারা মা, তারপর বাতি ছিল না, মোমবাতি জ্বালিয়ে মানে ওই অন্ধকারে বসে কথাবার্তা বলেছে, এখানে কয়েক মিনিট কুশল বিনিময় করেছে এবং তাকে সাহস জুগিয়েছে। সুতরাং এই যে পরীক্ষা, আগামীকালকে পরীক্ষাটা পিছিয়ে শুক্রবার নেওয়া হয়েছে, এটা ভালো পদক্ষেপ। ছোট্ট একটা পদক্ষেপ হলেও অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ, এবং শিক্ষামন্ত্রী নিয়েছেন। শিক্ষামন্ত্রীকে আমি ভালোভাবে জানি এবং আমাদের সম্পর্ক পারস্পরিক কি বলবো সম্মানজনক একটা পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক। আমি তাকে শ্রদ্ধা করি, ভালোবাসি, এবং তার এই যে সিদ্ধান্ত, এই সিদ্ধান্ত চমৎকার সিদ্ধান্ত হয়েছে। মানে আমি সারা জীবনে শিক্ষকতা করে আসছি প্রায় অর্ধ শতাব্দী ধরে, সুতরাং ছাত্রছাত্রীকে আমার সন্তান ওইভাবেই দেখি, বড় বই দেখি। এখন একটা শিক্ষা প্রতিষ্ঠানে আমি আছি, ছেলে মেয়েরা ওইভাবে আমার সন্তান করলে ওইভাবে আমি জ্ঞান করি। সুতরাং কোনো সমস্যা অর্থাৎ হরতালের মধ্যে তারা পরীক্ষা দিতে আসবে, কেউ আহত হবে, আঘাত পাবে, এইগুলো কোনোদিন এটা শিক্ষক হিসেবে আমরা মানে এন্টারটেইন করি না। সুতরাং ভালো পদক্ষেপ হয়েছে। এখন
এই পদক্ষেপকে অর্থপূর্ণ করার জন্য আরো কয়েকটা পদক্ষেপ আমার মনে হয় নেওয়ার দরকার আছে আর কি। মাননীয় শিক্ষামন্ত্রী মাননীয় শিক্ষামন্ত্রী এই ব্যাপারে কত কি করতে পারবেন আমি জানি না, তবে ওই কিন্তু আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী পারেন কারণ হলো এই পদক্ষেপে যে পদক্ষেপ মাননীয় শিক্ষামন্ত্রী গ্রহণ করেছেন, এই পদক্ষেপকে অর্থপূর্ণ করার জন্য আরো কিছু পদক্ষেপ হয়তো নেওয়ার দরকার আছে আর কি। যেমন বেগম খালেদা জিয়া কোনো সিদ্ধান্ত গ্রহণ করলে হরতাল কতদিন চলবে, অথবা হরতালকে কখন স্থগিত করা যাবে, অথবা নতুনভাবে হরতাল হবে কি না, এই সম্পর্কে কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে হলে তার কতগুলো মিড লেভেল অথবা টপ লেভেল লিডার্স দরকার যারা জেলে আছে। যেমন ওই দলের যে মহাসচিব অ্যাক্টিং সেক্রেটারি জেনারেল আর কি মির্জা আলমগীর, অথবা ওই যে কদিন আগে ধরা পড়ল ওই রুহুল কবির রিজভী আহমেদ, ওই ছেলেটি রুহুল কবির রিজভী, এরকম কিছু মিড লেভেল নেতা কর্মী, এদেরকে সোহেল বা এরা যেন তার সাথে দেখা সাক্ষাৎ করতে পারে এবং তিনি এদের সাথে পরামর্শ করে একটা সিদ্ধান্ত গ্রহণ যেন করতে পারেন আর কি। এই ব্যবস্থাটাও করা উচিত। এটা করলে আমার মনে হয় বেগম জিয়ার পক্ষে, বেগম জিয়া এই মুহূর্তে খুব একটা সুস্থ অবস্থায় নেই, সুতরাং তাকে সাহস যোগানো অথবা মানসিকভাবে আরো শক্তিশালী করার জন্য এই মানুষগুলোর সহায়তা দরকার হবে। স্যার আমি শুধু একটা জিনিস জানতে চাচ্ছিলাম স্যার, আপনি যা বলছেন যে স্যার আপনি বলছিলেন যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে উদ্যোগ নিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বা রুহুল কবির রিজভী বা হাবিবুর নবী খান সোহেল যারা আছেন তারা যদি আসলে বেগম জিয়ার সাথে পরামর্শ করতে পারেন, তাহলে অবরোধ বা হরতাল বা যা অরাজকতা চলছে তা প্রত্যাহারে বেগম জিয়ার পক্ষে কোনো সিদ্ধান্ত নেওয়া সহজ হবে বা তিনি তাদের সাথে পরামর্শ করতে পারবেন, আপনি এরকম মনে করছেন স্যার? হ্যাঁ, জি, এক্স্যাক্টলি এইটি মনে করছি। কারণ তাহলে তিনি মানে ফিল্ড সম্পর্কে জানতে পারেন এবং জানার পর সিদ্ধান্ত গ্রহণ, এবং মাননীয় শিক্ষামন্ত্রী নিজেও অনুভব করেন আর কি যে তাকে কোন একটা সিদ্ধান্ত গ্রহণ করতে হলে ওই যে তার কর্মকর্তা চারপাশে ছড়িয়ে যারা আছেন তাদের কিছু কিছু গুরুত্বপূর্ণ কর্মকর্তার সাথে পরামর্শ করতে হয়। তো এই জন্য যে পদক্ষেপ মাননীয় শিক্ষামন্ত্রী গ্রহণ করেছেন এটা অভিনন্দনযোগ্য, এবং আমি ব্যক্তিগতভাবে তাকে যেমন শ্রদ্ধা করি তেমনি এই পদক্ষেপকে আমি অভিনন্দন জানাচ্ছি। চমৎকার পদক্ষেপ। অন্তত সন্তান তুল্য আমাদের ছেলে মেয়েরা কোনোভাবে এফেক্টেড যেন না হয়। স্যার আরেকটি বিষয় স্যার জানতে চাইছিলাম স্যার, আপনি শুধু আমাদের রাজনীতি বিজ্ঞানের একজন সবচেয়ে প্রবীণ শিক্ষকদের একজন নন, আপনি রাজনীতি বিশ্লেষকও বটে। আপনি অনেকদিন ধরে বাংলাদেশ সহ সারা পৃথিবীর রাজনৈতিক যে ট্রেন্ডগুলো সেগুলি বিশ্লেষণ করে আসেন। স্যার আপনি কি মনে করেন স্যার এই যে অবরোধ আমরা এই জানুয়ারি মাসে প্রায় প্রথম থেকে দেখতে পাচ্ছি তা অব্যাহত থাকা উচিত, নাকি স্যার আপনি মনে করছেন যে কোনো না কোনো ভাবে সেটি এই মুহূর্তে এই সংকট নিরসন হওয়া দরকার এবং এই ক্ষেত্রে বিএনপির কিছু করার আছে বলে আপনি মনে করছেন কিনা, বা 20 দলীয় ঐক্যজোটের কিছু করার আছে বলে আপনি মনে করছেন কিনা? না, আমি তো মনে করি যে মানে অত্যন্ত হালকা কারণে, ছোট্ট কারণে এটার সূচনা হয়েছে। মানে বিএনপি বা 20 দলীয় জোট মানে তারা 5 তারিখে একটা সমাবেশ করতে চেয়েছে, গণতান্ত্রিক সমাজে গণতান্ত্রিক দেশে একটা মানে সমাবেশ করা বা মিটিং মিছিল করা, এগুলো তো আইনগতভাবে
গ্রহণযোগ্য এবং এই ক্ষেত্রে সরকার যদি হ্যাঁ করতেন আর কি, সরকার যদি না করতেন না মানতে, তাহলে এই পরিস্থিতি এই পর্যায়ে আসতো না। সুতরাং ওই ছোট্ট কারণে আমরা গণতান্ত্রিক ব্যবস্থাকে পরিচালনার ক্ষেত্রে এখন পর্যন্ত পুরোপুরি ম্যাচিওর জাতি হিসেবে পরিগণিত হতে পারিনি, জানি না। এই জন্য বলছি যে যেটাকে সহজভাবে মানে হ্যান্ডেল করা যেত, সহজভাবে ব্যাপারটাকে গুছানো যেত, মানে এই ব্যাপারটাকে এত কঠিন করে মানে এই হরতাল এইভাবে চলছে, মানে অবরোধ চলছে, এগুলোর দরকার এগিয়ে তো হয় না। এবং আমি একজন রাষ্ট্রবিজ্ঞানী ওই হিসেবে বলবো না, আমি এদেশের একজন নাগরিক হিসেবে আর মুক্তিযুদ্ধে আমার অংশগ্রহণ যা এটাকে সামনে রেখে বলবো, আমার বক্তব্য খুব সোজা। এই দেশে গণতান্ত্রিক ব্যবস্থা ছাড়া অন্য কোনো ব্যবস্থার দিকে তাকাবার কোনো প্রয়োজন নেই। আর গণতন্ত্রকে শক্তিশালী করার জন্য পারস্পরিক শ্রদ্ধাবোধ, ওই জোটের মধ্যে দলের মধ্যে কিছুটা সহিষ্ণুতা সমঝোতা, এটা অপরিহার্য। এইগুলোকে বাদ দিয়ে মানে সারাক্ষণ ওই শত্রু ভাবাপন্ন চিন্তা ভাবনা বা কাজকর্ম এগিয়ে হয় না। এই জন্য আমি তো মনে করি যে এখনো হয়তো দুই নেত্রীর যে দুই অ্যাটিটিউড আমি লক্ষ্য করেছি আর কি, তা যদি মাননীয় রাষ্ট্রপতি, তিনি এই জাতির অভিভাবক, রাষ্ট্রপ্রধান শুধু না, জাতির অভিভাবক, তিনি যদি দুজনকে কাছে ডাকেন এখনো আজকাল বা দুদিনের মধ্যে যদি বা 3 দিনের মধ্যে যদি ডাকেন, তাহলে দেখবেন যে তার ডাকে সাড়া দুজনই দেবেন। এবং সাড়া দিলে এই সমস্যা, যে সমস্যা জাতি পীড়িত হচ্ছে আর কি, এই সমস্যার 50% ওই এক সিটিংয়ে শেষ হয়ে যেতে পারে। তো এই ব্যাপারগুলো নিয়ে ভাববার প্রয়োজন আছে। কিন্তু কিছু কিছু ব্যক্তি আছেন যাদের কথাবার্তা আর একটু সংযত হলে ভালো হয়। আমি তো ওই যে বয়স আমার 82 বছর, এই বয়সও মানে কাউকে কেউ কষ্ট পাবেন এটাকে এই ভেবে কাউকে কোনো কথা, শক্ত কথা বলা শিখিনি। আর আমার প্রিয় ছাত্রছাত্রী চারপাশে আমার ছড়িয়ে আছেন আর কি, তাদেরকে তো ভালোবাসি আমি। তো আমি বলবো যে এখন যে অবরোধ অথবা হরতাল, এই ব্যাপারগুলোকে সহজে মিটিয়ে নেওয়া যেতে পারে যদি ছোট্ট আলোচনার একটা ব্যবস্থা হয়, একটা সংলাপের ব্যবস্থা হয়। এবং সাথে সাথে শর্ত একটাই থাকবে যে ওই পারস্পরিক শ্রদ্ধাবোধ যেন আমরা না হারাই, জোট হিসেবে বা দল। স্যার আপনি চমৎকার বলেছেন স্যার, আপনি প্রায় এই সমস্যা থেকে উত্তরণের প্রায় পথই বলে দিয়েছেন। স্যার আপনি যদি একটু বলতেন যে বিএনপি বা 20 দলের ক্ষেত্রে কি ভূমিকা, আপনি সরকারের ভূমিকাটা আপনি বলেছেন যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে যাদেরকে আটক করা হয়েছে তাদেরকে ছেড়ে দেওয়া যেতে পারে, মানে আমি যেটা জানতে চাইছিলাম স্যার, বিএনপি বা 20 দলীয় জোট কি ভূমিকা রাখতে পারে স্যার আজকের এই সংকট থেকে উত্তরণে, দেশ ও জাতিকে রক্ষায়, তাদের কি ভূমিকা তারা রাখতে পারে স্যার? না আমি আচ্ছা, আমার বক্তব্য খুব সোজা। মানে যখন সংলাপের কথা বলি, যখন কোনো আলোচনা পর্যালোচনার কথা বলি, তখন দুই পক্ষকে ছাড় দিতে হবে। কিছু ছাড় না দিয়ে মানে সংলাপ কখনো অর্থপূর্ণ হয় না, সংলাপ কখনো সাকসেসফুল হয় না। সুতরাং তারাও নিশ্চয়ই ছাড় কিছু দিতে হবে তাদেরকে। এবং এই জন্য আমি মনে করছি যে যাদের সাথে পরামর্শ করে বেগম জিয়া বা সিদ্ধান্তগুলো গ্রহণ করেন, এই ব্যক্তিরা তার কাছে যেন থাকতে পারে, কাছে যেন যেতে পারে। আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের সাথে কথা বলছিলেন অধ্যাপক এমাজউদ্দিন আহমেদ। আমরা এটা 40 সেকেন্ডে বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে এসে এক্ষুনি আবার যোগ দিচ্ছি।